নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ, presently on attached on Barasat District Hospital. And today my topic is nutritional implication of regurgitation, dietary modification and nutritional support. তো আমি এই টপিকটা বাংলায় কন্টিনিউ করছি, যেহেতু আমি এখন বারাসাত থেকে ব্রডকাস্ট করছি। তো বারাসাতের ম্যাক্সিমাম পপুলেশন বাংলা প্রেফার করে, তো আমি বাংলায় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো প্রথমে আমাকে বলতে হবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা পেশেন্টরা কি নিয়ে এই প্রেজেন্ট করবে, বা কি কি সমস্যা থাকলে আমরা বলতে পারি যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে পেশেন্টটা ভুগছে। তো পেশেন্টরা প্রথমে এসে বলছে গলা বুক জ্বালা করে, কিছু খেলেই অম্বল হয়, পেট ফুলে যায়, কিছু খেলেই জোয়ার ঢেকুর ওঠে। তো এই ধরনের যদি সিমটম নিয়ে কোনো পেশেন্ট আসে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পেশেন্ট জিইআরডি তে সাফার করছে। তো জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করতে গেলে বলতে হবে যে অ্যাকচুয়ালি বডির ভেতরে কি হয় যার জন্য আমরা জিইআরডি বলি। তো আমাদের যে খাদ্যনালী আছে ইসোফেগাস, এবং আমাদের যে স্টমাক রয়েছে মানে পাকস্থলী বাংলায়, তো এর যে জয়েন্ট জায়গাটা, দরজা বা স্ফিংটারটা থাকে, সেই স্ফিংটারের ডিসফাংশনের জন্য এই প্রবলেমটা মেইনলি হয়। তো আমরা কিছু খাবার খাওয়ার পরেই যখন ঢেকুর ওঠে বা সেই খাবারটা পেছনের দিকে ঠেলে, মানে যেটা স্টমাক থেকে নিচের দিকে হয়তো ডিওডেনাম বা নিচের দিকে নামার কথা ছিল, সেই খাবারটা আবার ইসোফেগাসের দিকে ট্রান্সফার হওয়ার যে সিমটম গুলো, সেটাই হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো এইখানে আমার বলার মধ্যে যে পেশেন্টরা কি কি করবে কি কি করবে না এই রোগটা থেকে বাঁচার জন্য। তো মেইনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে কিছু কিছু খাবার প্রথমে হচ্ছে গিয়ে অ্যাভয়েড করতে হবে, যার জন্য হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা বাড়ে। সেটা হচ্ছে মশলাযুক্ত খাবার, চকলেট, ক্যাফিন, বা হচ্ছে গিয়ে যে কোনো রকম মশলাদার খাবার, বা স্পাইসি ফুড, ফাস্ট ফুড যেগুলো এখন পাওয়া যাচ্ছে, সেই ধরনের খাবার যদি খালি পেটে কেউ খায় বা বেশি খাওয়া মানে করে, তাহলে সেক্ষেত্রে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে সে বেশি রকম ভাবে ভুগবে। তার সঙ্গে সঙ্গে যদি চর্বিযুক্ত খাবার খায়, মাংস খায়, রেড মিট, সাধারণত ম্যাক্সিমাম রেড মিটে বেশি ধরনের খাবারগুলোকে আমি বলবো অ্যাভয়েড করতে। আর সেকেন্ড যদি কোনো করি, তাহলে হচ্ছে গিয়ে অল্প অল্প করে বারবার খাও। তার মানে হচ্ছে গিয়ে একবারে খিদে পেলো, আমি অনেকক্ষণ খাবার খেলাম না, অনেকক্ষণ খিদে পাওয়ার পরে আমি হঠাৎ করে যখন খাবার পেলাম, তখন একসাথে অনেকখানি খাবার খেয়ে নিই। তো সেই ব্যাপারটা থেকে অ্যাভয়েড করতে হবে। তার মানে কি, অল্প অল্প করে বারবার করে খেতে হবে। মানে যখন আমার খিদে পাবে তখন হয়তো আমি পুরো ফুল পেট খেলাম না, আমি হয়তো অল্প খেলাম। তার 3 থেকে 4 ঘন্টা পরে যখন আবার আমার একটু খিদে পেলো, তখন আমি আবার অল্প করে খেলাম। এই প্র্যাকটিসটা যদি কেউ মেনটেন করে, তাহলে সেক্ষেত্রে তার ওই স্পিংটার বা দরজা যেটা রয়েছে আমাদের পাকস্থলী এবং খাদ্যনালীর মাঝখানে, সেই দরজার চাপ কম। আর সেই চাপ যখন কম পড়বে, তখন হচ্ছে গিয়ে আপনার এমনি ইসোফেজিয়াল রিফ্লাক্সটাকে কমে আসবে। এবং যদি সে অল্প অল্প করে বারবার খায়, বরং এক মানে মানে যদি না একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেলে, তাহলে হয়তো এই জিনিসটা থেকে কিছুটা উপকার পাওয়া যায়। থার্ড একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে হাইড্রেশন। এখন গরমকাল চলছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো এই গরমকালে আমাদের সব থেকে বেশি প্রবলেম তখন যেটা হয় সেটা হচ্ছে, আমরা যখন যদি বডিতে পরিমিত পরিমাণ জল না থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে বডি ডিহাইড্রেটেড হয়ে পড়ে, বডির জলের মাত্রা কমে যায়। যখন বডির জলের মাত্রা কমে যাবে, তখন কিন্তু হজমেও সেটার প্রভাব পড়বে। মানে আমরা যখন খাবার খাচ্ছি, সেই খাবারটার সঙ্গে যদি জলের সংমিশ্রণ ঠিকঠাক না হয়, তাহলে আমাদের জোয়া ঢেকুর, বা এই যে আমাদের ঢেকুর ওঠা বা গলা বুক জ্বালা করা, বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের যে সিমটম গুলো, সেগুলো কিন্তু বেশি করে দেখা যায়। এবার আসছি আমরা আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে খাবারের সময় পরিমাণ। অনেক সময় যেটা দেখা যায়, আমরা বাইরে থেকে আসি, খিদে পেটে আসার সঙ্গে সঙ্গে আমরা খাবার খাই, খাবার খেয়ে আমরা বেডে চলে যাই বা বিশ্রাম নিতে চলে যাই সঙ্গে সঙ্গে। তো তাতে যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের এই ধরনের সিমটম আরো বেড়ে। তো আমাদের সেক্ষেত্রে কি করা উচিত? আমাদের করা উচিত হচ্ছে, আমাদের রেগুলার যখন আমরা বাড়িতে ফিরবো, বা হচ্ছে গিয়ে বাইরে কাজের সময় থেকে যখন আসি, দুপুরবেলা ধরুন বা রাত্রিবেলা ধরুন, সাধারণত এই সময়গুলোতেই বেশি হয়, খাবার পরে সঙ্গে সঙ্গে শুতে যাব, খাবো, খাবার খাওয়ার পরে আধা ঘন্টা মতন কিছু অন্যান্য অ্যাক্টিভিটি, একটু টিভি দেখা হোক, একটু 10 মিনিট হাঁটা হোক, বা অন্যান্য কিছু করা হোক, গল্পের বই পড়া হোক, একটু গল্প করা হোক, এইগুলো করার পর যখন খাবারটা একটু নিচের দিকে নেমে যাবে, এখানে একটা ফিজিক্সের ব্যাপার আছে, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি। তো সেখানে হচ্ছে গিয়ে আপনি যখন মানে খাবার পর সোজা হয়ে থাকবেন, তখন খাবারটা অটোমেটিক্যালি নিচের দিকে নামবে। খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা শুয়ে পড়ি, তাতে যেটা দেখা যাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের
পশ্চারটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো পশ্চারটা যদি ফ্ল্যাট থাকে তাহলে আমাদের খাবারগুলো নিচের দিকে নামতে পারে। সুতরাং ইরেক্ট পোশ্চার মেনটেন করতে হবে খাওয়ার কিছুক্ষণ পর্যন্ত। সেটা মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট মোটামুটি যদি খাওয়ার পরে যদি কিছুটা কাজ করে তারপর শুতে যাওয়া যায়, আমার মনে হয় এই সিমটম গুলো থেকে অনেকখানি উপকার পাওয়া যাবে। এবং যদি কারুর মোটামুটি খিদে অসুবিধে হয়, বা হচ্ছে গিয়ে খিদে না পায়, বা যদি কারুর সবসময় পেটটা ফুলে থাকে, পেটটা ফাঁপ দিয়ে থাকে, তাহলে সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেও আমার মনে হয় একটু রেগুলার অ্যাক্টিভিটি বাড়ালে, মানে একটু হাঁটাচলা বাড়ানো, সোজা হয়ে বসে থাকা, বা এই ধরনের পশ্চার যদি কেউ মেনটেন করে, তাহলে হয়তোবা বা মেডিটেশন করে, তাহলে হয়তোবা এই ধরনের রোগ থেকে কিছুটা উপকার পাওয়া যায়। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে পুষ্টির মাত্রা বজায় রাখা। তো যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে এই ধরনের খাবার যখন মানে এই ধরনের রোগে যখন পেশেন্টরা ভোগে, তখন তাদের খাবারগুলো ঠিকঠাক বডিতে অ্যাবজর্পশন হয় না। তো যখন বডিতে অ্যাবজর্পশন কমে যায়, তখন আমাদের নানা রকম পুষ্টিগত ডিফেক্ট দেখা যায়, মানে আমাদের বডি অপুষ্টিতে ভোগে। তো অপুষ্টি নানা রকম রোগের কারণ, তার সাথে ইমিউনিটিও ডাউন থাকে, তাতে পেশেন্ট টায়ার্ডও ফিল করে, তাতে পেশেন্টের নানা রকমের রোগও ঢুকে, এবং নানা রকমের সমস্যার জন্য পেশেন্ট আরো অন্যান্য রোগে জড়িয়ে। তো তার জন্য আমাদের পুষ্টিটাকে মেনটেন করতে হবে। তো যদি কোনো পেশেন্ট অনেক দিন ধরে ক্রনিক গ্যাস্ট্রাইটিস বা ক্রনিক জিআরডি তে ভোগে, তাহলে তাদের পুষ্টির দিকেও আমাদের খেয়াল রাখা। তো সেই পুষ্টির দিকে খেয়াল রাখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে পরিমিত পরিমাণ খাবার, সুষম জাতীয় খাবার, তার মধ্যে সমস্ত রকমের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং অন্যান্য যে সমস্ত ভিটামিনস মিনারেলস আছে সেগুলো যেন প্রপারলি মিক্স আপ, সেই দিকে মনোযোগ দিতে হবে। তার সাথে সাথে যদি আমরা পুষ্টিগত কারণে যদি তাও মনে হয় যে না কোথাও পুষ্টির অভাব রয়েছে পেশেন্টের, তাহলে আমরা সেক্ষেত্রে ভিটামিনস ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট, বা অন্যান্য যে সমস্ত প্রোটিন শেক বা প্রোটিন পাউডার যে সমস্ত পাওয়া যায়, সেগুলো আমরা নর্মাল পেশেন্টদের খাবারের সঙ্গে অ্যাড অন করতে পারি। তাহলে সেক্ষেত্রে পুষ্টির ব্যাপারটা আমরা কিছুটা হয়তো মানে উপকার পাবো। তাছাড়াও আরো একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে কি ডায়েটিশিয়ানের পরামর্শ। যারা হচ্ছে লাইসেন্স ডায়েটিশিয়ান বা প্র্যাকটিশনার ডায়েটিশিয়ান, তাদের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়া যেতে পারে এবং ফুড হ্যাবিট। কারণ আমাদের খাবারের উপরেই অনেকখানি মানে আমাদের সুস্থতা জড়িয়ে আছে। আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, তার উপরেই নির্ভর করে আমাদের লাইফস্টাইল চলে। তো সেক্ষেত্রে যদি আমরা কোনো একজন প্রফেশনাল ডায়েটিশিয়ান, যে আমাদের খাবারগুলো আমাদের চাহিদা অনুযায়ী হয়তো চার্ট করে দিতে পারবে, আমাদের পছন্দসই খাবারগুলোকে ওনার পুষ্টিগত ভ্যালু বা পুষ্টিগত গুণগত মান হিসেবে বিবেচনা করে আমাদের জন্য সুষম খাদ্য যদি বানিয়ে দিতে পারে, সেক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা কিছুটা উপকার পাবো। এবং সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা পেশেন্ট যদি মোটামুটি সবকিছু পালন করে, তাহলে সেক্ষেত্রে তার শরীরটা সুস্থ থাকবে এবং সে তৃপ্তি পাবে। তাছাড়াও যদি কোনো পেশেন্টের এই খাদ্য তালিকা ঠিকঠাক করার পরে বা লাইফস্টাইল ঠিক করার পরেও যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো ডাক্তারবাবুর সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারেন। প্রত্যেকেরই নানা রকমের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারেন। আলোচনার মাধ্যমে সেই জিনিসগুলোর জন্য যদি কোনো মেডিকেশন দরকার হয়, সেটা আপনি প্রপারলি ইউজ করতে পারেন। তবে মেডিকেশনই শেষ কথা নয়। গ্যাস্ট্রিকের যে কোনো সমস্যা বা স্টমাকের বা অ্যাবডোমেনের বা অন্যান্য যে কোনো লাইফস্টাইল ডিজিজ যেগুলো রয়েছে, সেই সমস্যাগুলো শুধুমাত্র মেডিসিনের দ্বারা ঠিক হয় না, তার সঙ্গে সঙ্গে আপনাকে ডায়েটারি মডিফিকেশন এবং লাইফস্টাইল মডিফিকেশনটা মেনটেন করেছে। তো এইভাবেই আমরা মনে হয় এই জিনিসগুলো থেকে মুক্তি পাবো। ধন্যবাদ। টিআরডি থেকে বাঁচতে গেলে কি কি করব? ফার্স্ট, নিজের শরীরকে ঠিক রাখতে গেলে আমাকে পুরো সারা দিনের একটা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার আধা ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টার মধ্যে সকাল সকাল খাবারটা খেয়ে নিতে হবে। প্রপার ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টে কিন্তু কোন রকম স্কিপ করা যাবে। ব্রেকফাস্ট প্রপার হওয়ার পরে কাজের জন্য বেরিয়ে যায় ম্যাক্সিমাম সবাই। যারা স্কুল গোয়িং তারা স্কুলে যাচ্ছে, কলেজ গোয়িং কলেজ যাচ্ছে, এবং অফিস গোয়িংরা অফিস যাচ্ছে, বা অন্যান্য যারা অন্যান্য প্রফেশনে রয়েছে সবাই নিজেদের মতন কাজে বেরিয়ে যাচ্ছে। কাজে বেরিয়ে যাওয়ার পর মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আরেকটা, মানে দুপুরের লাঞ্চের আগে আরেকটা মিল নিতে হবে। সুতরাং যদি মোটামুটি সকালবেলা হালকা একটা খাবার খেয়ে বেরোলো বা প্রপারলি খেয়ে বেরোলো, তারপরে মাঝখানে তাহলে তাকে ফল বা অন্য কিছু দিয়ে তার একটা মিল ওরা নিতে পারে। তো ফলের মধ্যে যে কোনো রকমের ফল, যাদের ডায়াবেটিস নেই তারা সব রকমের ফলই একটা কি দুটো ফল নিতে পারে, যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ফল খেতে পারে বা অল্প কিছু খাবার খেতে পারে। দুপুরবেলা তাহলে তার 2 থেকে 3 ঘন্টার মধ্যে দুপুরের প্রপার লাঞ্চটা তাকে করতে হবে।
দুপুরবেলার মধ্যে মোটামুটি ওনাকে যদি, এবং প্রপারলি হচ্ছে আপনার খাবারটা কমপ্লিট করতে, দুপুরের খাওয়া হয়ে যাওয়ার পরে যেরকম আমরা আলোচনা করেছি আগেও, সেটা হচ্ছে গিয়ে কিছুক্ষণ হাঁটাচলা করে আবার কাজের মধ্যে ঢুকতে পারে, এবং যদি রেস্ট নিতে হয় কিছুক্ষণ রেস্টও নেওয়া যেতে পারে। তারপর বিকেল বেলা মানে মোটামুটি 5টা থেকে 7টার সময়ের মধ্যে একটা স্ন্যাক্স কিন্তু দরকার। কিন্তু স্ন্যাক্সে কিন্তু আমরা যে যে খাবারগুলোর কথা বললাম, যে 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 খাবারগুলো জিআরডি বাড়াতে পারে বা যে কোনো অ্যাসিডিটি বাড়াতে পারে বা যে কোনো স্টোমাকের ডিজিজ বাড়াতে পারে, সেই খাবারগুলো ছাড়া সন্ধ্যেবেলা যদি অল্প কিছু স্ন্যাক্স করা যেতে পারে, শুকনো কিছু বা যেটা পছন্দ সেরকম ভাবে সেই ওই খাবারগুলো অ্যাভয়েড করে সেটা খাওয়া যেতে পারে। এবং সেই সন্ধ্যের খাওয়ার মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে কি মনে হয় ডিনার করে নিতে হবে, এবং ডিনার করার ওই 40 থেকে 50 মিনিটের মধ্যে কি 1 ঘন্টা পরে শুতে যেতে বা প্রপারলি রেস্ট পারি। তাহলে আমরা শুধুমাত্র যে শুধু গ্যাস্ট্রিকের যে সমস্যা সেগুলো থেকেই নয়, তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত লাইফস্টাইল ডিজিজ রয়েছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েড ডিজিজ বা অন্যান্য ওবেসিটি, অন্যান্য যে সমস্ত ক্রনিক রোগ আছে সেগুলো থেকেও কিছুটা হলেও উপকার পাবো। তো সবকিছু মিলিয়ে যদি আমরা চলি তাহলে সব দিক থেকে আমরা সুস্থ থাকতে পারবো।